ইন্ডাস্ট্রিতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করা, সেটার যে স্ট্রাগলটা পুরোটাই আমার মা বাবার। এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি প্রচণ্ড সাজতে ভালোবাসতাম, আমার গয়না পরতে খুব ভালো লাগতো, সিঁদুর পরতে খুব ভালো লাগতো। ছোটোবেলা মায়ের সিঁদুর পরে পরে আমি নিজেই ঘরে বউ সেজে বসে থাকতাম। অভিনেত্রী হওয়ার ইচ্ছে বলতে পারো আমি কাজ যখন করা শুরু করেছি তারপর থেকে অভিনয়টা তখন ভালোবেসেছি। স্টেজ লাইফ শুরুই হয় মোমের পুতুল গানটা দিয়ে। টুকু বয়সে যে আমি কত টেনশন করেছি, আর আমি এমনিও এখনও প্রচণ্ডভাবে মানে চিন্তা, সারাক্ষণ ছোটোখাটো বিষয়ে আমি চিন্তা করি, তো প্রচণ্ডভাবে নার্ভাস ছিলাম ডান্স বাংলা ডান্সের শুরুতে। দীপ্তা, তুই কিন্তু অভিনয় হয়তো তোর সুযোগ আসতে পারে বা লাইফে অনেকটা বড় হতে পারো, তুমি যদি বড় জায়গায় যাও সবসময় মাথাটা নিচু রেখো, চোখটা মাটির দিকে রেখো। এই কথাটা এখনও আমার মনে আছে, সেই কারণেই আমি বললাম। হ্যাঁ, আমাদের একজন ফ্রেন্ড এরকম টিভিতে কাজ করছে খুব, এবং স্কুলের সব টিচার্সরা, আমি এখানে হেরিটেজ একাডেমি হাই স্কুলে পড়াশোনা করেছি, কালী ঠাকুরের ভক্ত, এবং শুধু কালী ঠাকুর বলবো না, প্রত্যেকটা ঠাকুরের ভক্ত। আজকের আমরা চলে এসেছি এক মিষ্টি মেয়ের কাছে, যাকে এক কথায় লক্ষ্মী ঠাকুরই বলা যায়। সে কখনো রানী, আবার কখনো বা তুলসীর একদম রণরঙ্গিনী। আমরা আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি সুদীপ্তাকে। কি বলো, কেমন চলছে সব কিছু? সব কিছু খুব ভালো চলছে, আর আজকে এমনিও খুব আনন্দিত। এতদিন পরের রনির সঙ্গে অনেক দিন ধরে প্ল্যান করছি যে একটা শ্যুট করবো, কিছুতেই মানে শুটিং থাকলে তো সব সম্ভব হয় না। তো আজকে ফাইনালি সেই দিনটা যে আজকে আমার পসিবল হয়েছে রনির সঙ্গে শ্যুট করাটা, তো এমনি খুব ভালো আছে। এত সুন্দর লাগছে, সবসময় তো সুন্দর লাগে, তো মেকআপ করতে কি তোমার ভালো লাগে বাস্তবে? রিয়েল লাইফে আমি মেকআপ করতে সারাদিন এত সাজি, সবসময় শুটিংয়ে 14 ঘন্টা ধরে সাজগোজি করি, তো রিয়েল লাইফে এতটা আর সাজি না। আমি খুব মানে ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, তো এই আর কি। ছোটো থেকে কি এরকম মানে সাজতে গুজতে ভালো লাগে না, বা লাগে বায়না করতে? ছোটবেলায় আমি প্রচন্ড সাজতে ভালোবাসতাম, মানে এই ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি প্রচন্ড সাজতে ভালোবাসতাম, আমার গয়না পরতে খুব ভালো লাগতো, সিঁদুর পরতে খুব ভালো লাগতো। ছোটবেলা মায়ের সিঁদুর পরে পরে আমি নিজেই ঘরে বউ সেজে বসে থাকতাম, খেলতাম, তো তখন খুব ভালো লাগতো। এখন এত সারাদিন সাজি আর ভালো লাগে না। অভিনেত্রী হওয়ার জার্নিটা যদি দর্শককে একটু বলতে। আমার জার্নি শুরু হয়েছে বলতে গেলে ডান্স বাংলা ডান্স থেকে। সেখানে আমি চ্যাম্পিয়ন হই, এবং তারপরে আস্তে আস্তে শুরু হয় ধারাবাহিকের জন্য অফার আসা। তো আমার প্রথম ধারাবাহিক চোখের বালি, যেটা দিয়ে আমার শুরু আর কি অভিনয় যাত্রা শুরু। তো চোখের বালির পর চলছে। আর এই ইন্ডাস্ট্রিতে আসা পুরো স্ট্রাগলটা সেটা তখন তো আমি খুব ছোট, আমার কোনো স্ট্রাগল ছিল না, পুরোটাই ছিল আমার মা বাবার। কারণ আমি ত্রিপুরাতে আমার জন্ম, আমি ত্রিপুরার মেয়ে, ওই ছোট্ট একটা রাজ্য, সেখান থেকে এখানে আসা, এবং সেই রাজ্যে অভিনয় বলো নাচ বলো কোনো কিছু নিয়েই সেই রকম অপরচুনিটিস নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মা বাবা এত দূরে কলকাতা শহরে আমায় নিয়ে এসেছে প্রথম, তারপরে তো অবশ্যই স্ট্রাগল, কারণ একদম কোনো ব্যাকগ্রাউন্ড নেই ইন্ডাস্ট্রিতে, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করা, সেটার যে স্ট্রাগলটা পুরোটাই আমার মা বাবার। তো ওনাদের পরিশ্রমের জন্যে আজকে আমি এখানে, বা আজকে আপনাদের সামনে আমি টিভির পর্দায় আপনারা আমায় দেখতে পান। ছোট থেকে কি অভিনেত্রী হওয়ার ইচ্ছে নাকি ডান্সার? না, আমি ডান্স নিয়ে সবসময় আমি ভাবতাম,
করতাম। হ্যাঁ, কিন্তু অভিনেত্রী হওয়ার ইচ্ছে মানে যখন নাচ করতেন দেবশ্রী রায়ের কলকাতার রসগোল্লা এইসব যখন দেখতাম, তখন আমার খুব মনে হতো যে টিভিতে আমি যখন নাচবো সবাই আমাকে দেখবে, আর আমি সেই ভেবে ভেবে নাচতাম। তো সেইটা ইচ্ছে ছিল, অভিনেত্রী শুরু থেকে ইচ্ছে ছিল না। অভিনেত্রী হওয়ার ইচ্ছে বলতে পারো আমি কাজ যখন করা শুরু করেছি তারপর থেকে অভিনয়টা তখন ভালোবেসেছি, ইন দ্য প্রসেস, মানে কাজ করতে করতে ভালোবেসেছি। ছোটবেলায় এমন একটা গান যেটা বেশি স্টেজ পারফরমেন্স করা হতো? ছোটবেলা মোমের পুতুল ইনফ্যাক্ট আমার প্রচণ্ড মানে একদম শুরুতেই আমার স্টেজ লাইফ শুরুই হয় মোমের পুতুল গানটা দিয়ে। এবং বাট যেটা দিয়ে আমি মানে প্রচণ্ডভাবে ত্রিপুরাতে আমি প্রচণ্ডভাবে জনপ্রিয় হয়েছিলাম সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের মেরে ঢোলনা গানটা দিয়ে। তো সেটা দিয়ে আমি স্টেট চ্যাম্পিয়নও হয়েছিলাম ত্রিপুরাতে। তো এই দুটো নাচ। প্রথম দিন ডান্স বাংলা ডান্সের সেই দিনটার কথা মনে পড়লে কি মনে পড়ে সবার আগে? ওরে বাবারি, প্রচণ্ড টেনশন। ওইটুকু বয়সে যে আমি কত টেনশন করেছি, আর আমি এমনিও এখনও প্রচণ্ডভাবে মানে চিন্তা, সারাক্ষণ ছোটোখাটো বিষয়ে আমি চিন্তা করি। তো সেই সময় দাঁড়িয়ে, আর ত্রিপুরাতে একেবারে ভাষা বলো বা ত্রিপুরার লোকরা খুবই আলাদা কলকাতার মডার্ন লাইফ থেকে, বা কলকাতার বাচ্চারা খুব স্মার্ট, খুব মানে স্পন্টেনিয়াস, সেটা একদমই ছিলাম না। এবং ভাষা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতো, কারণ ত্রিপুরাতে পুরো বাঙাল ভাষায় আমরা কথা বলতাম, আর এখানে পুরো একটা কলকাতার ভাষা, পুরো শুদ্ধ ভাষা। তো সেটা খুব সমস্যা হয়েছিল। এবং ডান্সের দিক থেকেও ত্রিপুরার এক রকমের ডান্স হতো এবং এখানে একটা অন্যই ধারা ডান্সের। তো সব কিছু মানে নিজের মধ্যে নিয়ে আসা, সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তো প্রচণ্ডভাবে নার্ভাস ছিলাম ডান্স বাংলা ডান্সের শুরুতে। আমি কেন, আমার মা বাবাও ভাবেনি আমি ফাইনালে যাব, চ্যাম্পিয়ন হবো, একদমই। আমি ভেবেছিলাম একটাকে দুটো এপিসোড, তারপরে তো নিশ্চয়ই আমি এলিমিনেট হয়েই যাব। বাট ঠাকুরের কৃপা, আপনাদের তখনও আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি বলেই হয়তো ফাইনাল অবধি যেতে পেরেছি। এবং অবশ্যই আমাকে ডান্স বাংলা ডান্সে যিনি আমার মেন্টর ছিলেন, আমার কোরিওগ্রাফার অ্যালেন পেরিস, ওনার পরিশ্রম, আমার পেছনে ওনাকে যে কত পরিশ্রম করতে হয়েছে সেটা মানে আমি জানি, আমার ভগবান জানি। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু যে নাচ ওনার থেকে শিখেছি সেটা নয়, ওনার থেকে মানে জীবনে কিভাবে চলতে হবে উনি সবসময় বলতেন, বা আমার বাবাকেও বলতেন যে সুদীপ্তা, তুই কিন্তু অভিনয় হয়তো তোর সুযোগ আসতে পারে বা লাইফে অনেকটা বড় হতে পারো, তুমি যদি বড় জায়গায় যাও সবসময় মাথাটা নিচু রেখো, চোখটা মাটির দিকে রেখো। এই কথাটা এখনও আমার মনে আছে, সেই কারণেই আমি বললাম। তো ওনার এই লাইফ লেসনগুলো আমায় খুব কাজে দিয়েছে। তো আবারও আজকে তোমাদের ক্যামেরার থ্রুতে আমি অ্যালেন স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। স্যার, আপনি ছাড়া আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। মা বাবার সঙ্গে সঙ্গে আপনারও সমান কৃতিত্ব। চোখের বাড়িতে চান্স পাওয়া কিভাবে? চোখের বাড়িতে চান্স পাওয়া, আমার অফার আসতো, একটা দুটো অফার এসেছে তার আগে, কিন্তু আমরা যেহেতু ত্রিপুরা ছিলাম, তো এখানে থাকলে ধারাবাহিক করলে তো এখানেই থাকতে হবে, কারণ রোজ শ্যুট থাকে, তো সেটা পসিবল হচ্ছিল না। যাই হোক, আমি যখন ক্লাস 8-এ পড়ি, মা বাবা ডিসাইড করে যে এতগুলো যখন ধারাবাহিকের অফার আমার কাছে আসছে, তাহলে কলকাতা যাই, গিয়ে দরকার হলে স্ট্রাগল করব। তো এখানে এসে একটা ছোট্ট বাড়িতে আমরা ভাড়া থাকি এবং এখানে স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করি, এবং তার সঙ্গে সঙ্গে মা বাবা তাদের স্ট্রাগল চালিয়ে যায়, যোগাযোগ চালিয়ে যায়। এবং ঠাকুরের কৃপায় ক্লাস 9-এ যখন আমি উঠেছি তখন আমার চোখের বালি আসে, প্রপোজাল আসে। অফকোর্স এটার স্পেশাল ক্রেডিট গোজ টু জি বাংলার সকল মেম্বার্সদের, সকল স্টাফসদের। ওনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন, আমার উপরে বিশ্বাস করেছেন যে আমি ধারাবাহিকে প্রথম কাজ শুরু করেছি ওনাদের হেল্প, ওনাদের সাহায্যের জন্যেই বা ওনাদের বিশ্বাসের জন্যেই। তো অফকোর্স ওইভাবেই আমার জার্নি শুরু আর কি। মেইন বলতে গেলে সব কিছুতে আমার সব মূলের মধ্যে হচ্ছে মা বাবা ছাড়া কিছুই হতো না। আমার কোনো স্বপ্ন দেখা হতো না, আমার কোনো স্বপ্ন সত্যি হতো। চোখের বাড়িতে সারাক্ষণ তো ভারী ভারী গয়নায় সেজে গুজে থাকতে হতো, তোমায় দেখেছি। তখন কি তোমার অসুবিধা হতো না? না, তখন তো যেহেতু প্রথম ধারাবাহিক, খুব এনজয়মেন্ট, যে আমি সারাক্ষণ গয়না পরবো, এত ভালো ভালো বড় বড় গয়না। এমনকি এখন কি হয় যে শর্টের মাঝখানে ছুটি পেয়েছি, একটু গয়নাগুলো খুলে রাখি, আর ভালো লাগছে না, তখন শর্টের পেছনেও আমার গয়না পরে টিপ টপ, খুব ভালো লাগে আমার গয়না পরতে। তখন ওরকম ছিলাম, তো তখন খুব মজা হতো ওটা। স্কুল ছিল, তো বন্ধুরা তখন কি বলতো তোমাকে?
শুরুতে সব বন্ধুরাই প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে এবং সবাই খুব আনন্দ হয়েছে যে হ্যাঁ আমাদের একজন ফ্রেন্ড এরকম টিভিতে কাজ করছে খুব। এবং স্কুলের সব টিচার্সরা, আমি এখানে হেরিটেজ একাডেমি হাই স্কুলে পড়াশোনা করেছি, স্কুলের সব টিচার্সরা, যেহেতু ধারাবাহিক করলে আমাদের স্কুলে যাওয়াটা হয় না সেরকম, তো সেই যে আমার এই যে অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো সমস্যা করেনি একবারও, এবং তারা প্রচণ্ড সাপোর্টিভ ছিল, নোটস নিয়ে বলো বা পড়াশোনা পরীক্ষা সব কিছু নিয়ে প্রচণ্ডভাবে সাপোর্টিভ ছিল। তো এইভাবে সবাই খুব সাপোর্ট করেছে, সবাই ভালোবাসা দিয়েছে, আমার স্কুলের ফ্রেন্ডসরা বলো বা টিচার্সরা বলো, সবাই প্রচণ্ডভাবে ভালোবাসা দিয়েছে। এত তো ব্যস্ত, ডান্স করবার সুযোগ হয়? প্র্যাকটিস ডান্স করার সুযোগ আমার জীবনে সারাক্ষণ থাকবে, কারণ আমি সব বিষয়েই ডান্স করতে পছন্দ করি। আমি প্রচণ্ড আনন্দিত থাকলে ডান্স করি, আমার খুব দুঃখ হলে আমি ডান্স করি, আমার মুড সুইং হচ্ছে, ভালো লাগছে না, মুডটাকে একটু ঠিক জায়গায় আনতে হবে, ডান্স করি। ডান্সটা চল, এমনকি শুটিং ফ্লোরেও মেকআপ রুমে ধরো অনেকক্ষণের ছুটি, কি করব, বসে বসে ভালো লাগছে না, একটু নাচ করে নিলাম গান চালিয়ে, আমার রুমেই আমি একটু নাচ করি, এইরকমই চলে। তুমি তো বলে ডান্স করো বা ডান্স করতে খুব ভালোবাসো। একটা দেবী হতে গেলে ডান্স পারফরমেন্স খুব বেশি প্রয়োজন হয়। তুমি তো এর আগেও জি বাংলায় কাজ করেছো, সেটা কতটা স্পেশাল ছিল তোমার কাছে ভীমা চরিত্রে? অবশ্যই ভীমা চরিত্র আমার মহালয়াতে প্রথম পার্টিসিপেশন ভীমা চরিত্রের থ্রু দিয়ে, এবং সেটা অবশ্যই প্রচণ্ডভাবে হেল্প করেছে। নাচ জানাটা সব ক্ষেত্রেই হেল্প করে, আমার মনে হয় অভিনয়ের ক্ষেত্রে একটু বেশি সাহায্য করে, কারণ নাচের মধ্যে এক্সপ্রেশনস বলো, বডি ল্যাঙ্গুয়েজ বলো, সব কিছু নাচের থ্রু দিয়ে একটা আলাদা মাত্রা পায় আমার যেটা মনে হয়, এবং তার সঙ্গে সঙ্গে রিদম সেন্স বা তাল জ্ঞান, সেটাও অভিনয়ে প্রচণ্ডভাবে হেল্প করে। তো ভীমা চরিত্র করার সময় সেগুলো হেল্প করেছে, এবং জানি না দর্শকদের কেমন লেগেছে, বাট আমি প্রচণ্ডভাবে এনজয় করেছিলাম। দেবী চরিত্র তোমার কতটা কাছের বা কতটা ভালো লাগা কাজ করে? অবশ্যই আমার প্রচণ্ডভাবে কাছের এবং ভালো লাগা তো অবশ্যই কাজ করে। আমি নিজে কালী ঠাকুরের ভক্ত, এবং শুধু কালী ঠাকুর বলবো না, প্রত্যেকটা ঠাকুরের ভক্ত, বাট অবশ্যই একটা চরিত্র মা দুর্গার একজন অংশ হতে পেরেছি, তো সেটা তো অবশ্যই খুব ভালো লাগা কাজ করে। বছর কোথাও দেখা যেতে পারে সুদীপটাকে? আমার তো খবর একটু এসছে। এবছর আমি এক্ষুনি সেটা রিভিল করব না, সময় আসলে নিশ্চয়ই রিভিল হবে, বাট হ্যাঁ আপনারা দেখতে পাবেন আমায়, সেইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তোমার কাছে মহালয়া মানে কি? আমার কাছে মহালয়া মানে হচ্ছে ঘুম থেকে উঠে মা দুর্গার অসুর বধ দেখা। ছোটবেলায় যেটা আমার মানে অসুর বধটা দেখার পরে আমি প্রচণ্ড নিজেকে পাওয়ারফুল ফিল করতাম। আমি রেডিওতে এক দুবার শুনেছি, বেশিরভাগটাই আমি যেহেতু ডান্সার আমার একটু নাচটা দেখতে ভালো লাগতো, সেই কারণে বেশিরভাগটাই আমি টিভিতে মহালয়াটা দেখতে পছন্দ করতাম, এবং সেটা দেখার পরে আমি প্রচণ্ডভাবে নিজেকে পাওয়ারফুল ফিল হতো, এবং পরের 2-3 দিন ধরে নিজেকে মা দুর্গা হিসেবেই ইম্যাজিন করতাম, সারাক্ষণ চোখ বড় করে হাঁটছি ঘরের মধ্যে, এইসব করতাম। তো মহালয়া একটা প্রচণ্ডভাবে নস্টালজিক একটা বিষয়। এখন তো দেখার সময় হয় না, শুটফুট থাকে, সব সময় দেখার সময় হয় না, বাট তখন একটা আলাদাই ছিল আর কি। পুজোর শপিং কবে থেকে শুরু হয় তোমার? পুজোর শপিং শুরু হয় বলতে আমার পুজো মানে দোরগোড়ায় চলে এলে, তবে সপ্তমীর দিনও আমি অনেক সময় যাই। অ্যাকচুয়ালি আমার বাবা এখনও ত্রিপুরা থাকে, বাবা আসলে আমাদের শপিং হয়। তো বাবা আসে, বাবার যখন ছুটি পায় অফিস থেকে তখন আসে, ধরো সপ্তমী অষ্টমী এক এক দিন এক এক সময় আসে, তো তখন আমার হয় শপিং। আর এখন তো অনলাইন শপিংয়ের যুগ, অনেক সময় হয়েও যায়, অনলাইন শপিংও হয়ে যায়, এই আর কি। তখন বললে কলকাতার রসগোল্লা ডান্সে তুমি নাচ করতে খুব ভালোবাসো আর কি, তো কলকাতার রসগোল্লা তুমি বললে যেমন দেবশ্রী রায়, ওরকম কোন অভিনেত্রী তোমার সব থেকে বেশি প্রিয়? সব থেকে বেশি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যদি বলো তাহলে ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, ওনাদের নাচ আমার খুব ভালো লাগতো। তখন এত অভিনয় আমি বুঝতাম না, নাচটাই ভালো লাগতো। এবং এখন যদি বলো আমার খুব ফেভারিট, আমি বলিউডের বলছি, আমার খুব ফেভারিট অভিনেত্রী আলিয়া ভাট এবং দীপিকা পাদুকোন। ওনাদের দুজনের অভিনয় আমার খুবই ভালো লাগে কিছু কিছু মুভিজে, এবং সঞ্জয় লীলা ভানসালির মুভিজে দীপিকা পাদুকোন যা পারফর্ম করেছেন সেটা অবশ্যই ভালো লাগার মতোই। এই যে সিনেমার কথা বললে, তোমার স্বপ্নের চরিত্র কি? স্বপ্নের চরিত্র পদ্মাবতের পদ্মাবতী আর দেবদাসের পারো। তো বোঝাই যাচ্ছে তোমার কিন্তু এইরকম সাজ বা এরকম চরিত্র আগাগোড়াই খুব প্রিয়। তো এই সাজের পিছনে আজকে যে আছে তাকে আমরা আজ ডেকে নেব, এখন ডেকে নেব। রনিদাকে ডেকে নিই, সে সমস্ত কিছু বলে দেবে। এই তো
এই সাজের পেছনে আসল রহস্য, আসল কারণ, সমস্ত কিছু? কারণ হচ্ছে সুদীপ্তাকে আমি অনেক আগেই মানে বাই ফেসবুক আমাদের আলাপ হয়েছিল, বাট আমি কিন্তু ওকে অনেক আগেই বলেছিলাম যে আমরা শ্যুট করবো, তখনও সামহাও একটু ব্যস্ত ছিল, সেই জন্য আর কি টাইম দিতে পারেনি। বাট এখন যখন ওকে আমি আবার দেখলাম ও আগেন কিছু ফটোশ্যুট করছে, তারপর ভাবলাম যে না এবার হয়তো ও টাইম দিতে পারবে হোপফুলি। সো দ্যাটস ওয়াই আমি ওকে আবার পিং করলাম, আর ও ঠিক সুন্দর করে বললো যে হ্যাঁ রনি করবো আমি। আর ওকে আমি বলে দিয়েছিলাম যে একটা আমরা ওয়েস্টার্ন মানে ইন্দো ওয়েস্টার্ন টাইপসের লুকস করবো, আর একটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, সেই ক্ষীরের পুতুলের রাজরানীর মতো করেই সাজানো হয়েছে। আর ওকে কিন্তু সত্যিই খুব মিষ্টি, পুরো পুরো মা দুর্গা লক্ষ্মী মানে সব মিক্স একদম। মানে ও যেরকম বলছে যে ওর দুর্গা, আমরা কিন্তু আরও একটা নতুন লুকস নিয়ে আসবো খুব জলদি, সেটাও তোমরা দেখতে পাবে। সেটা একটু সাসপেন্সে থাক, সেটা এখন বলা যাবে না, আমি একটু অলরেডি হিন্টস আপনাদের দিয়ে দিয়েছি। বাট এটাই বলবো যে আমার কাছে ফার্স্ট টাইম শ্যুট করতে এসে তোমার কেমন লাগে? আমার খুবই ভালো লাগছে। শুরুতেই আমি বললাম যে রনির সঙ্গে শ্যুট করার অনেক দিন থেকে আমার ইচ্ছে, এবং সেটা কোনোভাবে আমার এই শুটিং, পড়াশোনা সব কিছু নিয়ে পসিবল হচ্ছিল না। বাট আজকে ফাইনালি সেই দিনটা এসেছে, অবশ্যই খুব ভালো লাগছে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ওকে সামনে থেকে দেখেছি বা মিট করেছি, ওর সঙ্গে কাজ করছি, খুব ভালো লাগছে। এতটা হেল্পফুল, এতটা মানে প্যাম্পার করে, সব থেকে বড় কথা আর্টিস্টদের একেবারে এইভাবে করে রাখে। হ্যাঁ, আমি সবসময় আর্টিস্টের কমফোর্ট জোনটা ছাড়ি, কারণ ওকে আমি ফার্স্ট দেখা এই জুয়েলারিটা পড়বে, ওই যে আমি প্রত্যেকটা, শুধু ওর বলে না, আমি প্রত্যেকটা যখনই শ্যুট করি আমার প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে আমি তার কমফোর্ট জোনটা ছেড়ে দিই। কারণ আমি সাজাবো তো ডেফিনেটলি আমি স্টাইলিং করবো, কিন্তু সে কোনটাতে কমফোর্ট হবে মানে কমফোর্টেবল ফিল করবে, তো সেটা আগে বেশি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে শুধু রনির কিন্তু কৃতিত্ব আমি দেব না, আন্টি আঙ্কেলও আছে। আন্টি আঙ্কেল যেভাবে আপ্যায়ন করে সব প্রত্যেককে, সেটা মানে বলার মতো না, আমি বলে বোঝাতে পারবো না। এতটা আদর, মানে কাজ তো সবাই আমরা সব জায়গাতে করছি, সব জায়গাতেই ভালো লাগে, বাট এই আদরটা খুব ইম্পর্টেন্ট, এটাই আমার খুব ভালো লেগেছে। এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে তো আমি সুন্দর করে লুকসটা বলে দিয়েছি এবং থিমটা বলেছি, এবং আজকে এই লুকসের পিছনে যিনি রয়েছেন মেকআপ আর্টিস্ট সুজাতা পাসওয়ান, অনেক দূর থেকে দুর্গাপুর থেকে এসে কাজ করে, খুব সুন্দর। সুজাতা দিয়ে আমার সাথে দীর্ঘ অনেক বছর ধরে শ্যুট করছে, এবং আশা করি আমরা আরও শ্যুট করবো। এবং এই সুন্দর যে কস্টিউম জুয়েলারি সবটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাহিত্য গোল্ডেন টাচে ডালিয়াদি ফ্রম শিলিগুড়ি। আর আজকে সুন্দর জায়গাটাতে আছি বাঘাযতীন লাস্ট প্যাশন স্টুডিও। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট শ্যুটের আউটপুট, এবং মানে সেটা যার যে করছে সে হচ্ছে সুজয়, সেও দুর্গাপুর থেকে এসছে, অনেক ছোট ভাইয়ের মতো। আমার ভীষণ মানে ফাস্ট কাজ করে, খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। ফাইনালি কি তোমার সবটা ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। আমি বারবারই বলছি, সব কিছু আমার দুটো লুক হয়েছে এখন অবধি, দুটোই আমি প্রচণ্ডভাবে স্যাটিসফাইড। এবং অফকোর্স সুজয়ের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে, খুব প্যাশনেট একটা ছেলে, যেটা আমি দেখে বুঝতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর রনির কথা তো আর বলে সো মাচ না, আমি আর নিজের সম্পর্কে বেশি প্রশংসা নেব না, আসল কথা আসি। এরকম আরও সুন্দর সুন্দর লেটেস্ট আপডেট পেতে গেলে, এরকম আরও সুন্দর সুন্দর টলিউডের গসিপ পেতে গেলে কিন্তু অবশ্যই টলি ফোকাসে চোখ রাখতে হবে। একদমই তাই, টলি ফোকাসে চোখ রাখুন নতুন নতুন এরকম ইন্টারভিউজ দেখতে, এবং এই লুকের আউটপুট দেখার জন্য আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ এবং রনির ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে চোখ রাখুন। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।